আলোচ্য বিষয় 2024 সালের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বর মাসের শুরুতে অনুষ্ঠিত হবে। এই যে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে তাতে পূর্ণমান থাকবে 50 এবং এর জন্য সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে তোমাদের ফাইনাল পরীক্ষার বাংলার সেট 1-এর প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখো তোমাদের প্রশ্নোত্তর পর্বটা ঠিক কেমন হতে চলেছে। দেখো, প্রথমে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। তোমাদের এই প্যাসেজটা পড়তে হবে। এই প্যাসেজটা তোমাদের দ্য বার্ডস আই থেকে নেওয়া হয়েছে। দেখো, প্যাসেজটা যদিও তোমরা পড়েছো তাও আমি এর মানেটা একবার বলে দিচ্ছি। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটি একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল সকাল ছিল। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ। অল্প বয়সী ছেলেদের একটি বিশাল দল তাদের ধনুক এবং তীরগুলি নিয়ে বনভূমিতে জমিতে জড়ো হয়েছিল। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ। তবে তারা কেবল কোনো সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবস অ্যান্ড 100 কৌরবাস। তারা ছিল 5 পাণ্ডব এবং 100 কৌরব। দ্য 5 পাণ্ডবা ব্রাদার অ্যান্ড 100 কৌরবা ব্রাদার্স ওয়ার কাজিনস। অর্থাৎ 5 পাণ্ডব ভাই এবং 100 কৌরব ভাই খুড়তুতো ভাই ছিল। But a fierce rivalry between them began to grow even when they were only children. অর্থাৎ তবে তাদের মধ্যে একটি চরম প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে শুরু করেছিল এমনকি যখন তারা কেবলমাত্র শিশু ছিল। The royal children learned the skills of using weapons from দ্রোণাচার্য। অর্থাৎ রাজপরিবারের শিশুরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা যোদ্ধা। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরাম। অর্থাৎ পরশুরামের কাছ থেকে তিনি শক্তিশালী অস্ত্রের গোপন কথা শিখেছিলেন। The Pandavas and Kauravas were quick to learn. অর্থাৎ পাণ্ডব এবং কৌরবগণ শিখতে তৎপর ছিল। They soon picked up various skills. তারা শীঘ্রই বিভিন্ন দক্ষতা শিখে ফেলেছিল। All the princes learned the use of all weapons. সমস্ত রাজকুমারেরা সমস্ত অস্ত্রের ব্যবহার শিখেছিল। Each of them had their own favorite weapons. তাদের প্রত্যেকেরই নিজস্ব পছন্দসই অস্ত্র ছিল। দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেস। অর্থাৎ দুর্যোধন এবং ভীম গদার পক্ষে ছিল। যুধিষ্ঠিরাজ চয়েস অফ উইপন ওয়াজ দ্য স্পিয়ার। অর্থাৎ যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল বর্ষা। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ। অর্থাৎ ধনুক এবং তীর দ্বারা অর্জুন মুগ্ধ হয়েছিল। দ্য টুইন্স নকুল and সহদেব were most comfortable with sword. যমজ নকুল এবং সহদেব তরোয়াল দিয়ে সর্বাধিক স্বচ্ছন্দ বোধ করত। The Guru treated all his disciples equally. অর্থাৎ গুরু তার সমস্ত শিষ্যকে সমান আচরণ করেছিলেন। But he liked Arjun the most because Arjun practiced this art with great concentration. কিন্তু তিনি অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন কারণ অর্জুন এই শিল্পটি অত্যন্ত মনোযোগ দিয়ে অনুসরণ করছিল। Soon he became the best archer among all. শীঘ্রই সে সবার মধ্যে সেরা ধনুর্বীর হয়ে গেল। দুর্যোধন and his brother দুঃশাসন did not like this at all. অর্থাৎ দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন মোটেই এটা পছন্দ করেনি। Silently, a feeling of dislike grew in their hearts towards the Pandavas. চুপচাপ পাণ্ডবদের প্রতি তাদের অন্তরে অপছন্দের অনুভূতি বৃদ্ধি পেয়েছিল।
One day, they openly criticized their guru for showing favor towards Arjun. অর্থাৎ একদিন তারা তাদের গুরুকে অর্জুনের প্রতি অনুগ্রহ করার জন্য প্রকাশ্যে সমালোচনা করেছিল। They told him that they were not any less skillful in archery. তারা তাকে বলেছিল যে তারা তীরন্দাজিতে কোনো অংশেই কম ছিল না। As a reply to criticism, Dronacharya arranged for a test to pick out the best archer among them. অর্থাৎ তাদের সমালোচনার জবাব হিসাবে দ্রোণাচার্য তাদের মধ্যে সেরা তীরন্দাজ বাছাই করার জন্য একটি পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। তো এই ছিল তোমাদের টেক্সট, দ্য বার্ডস আই থেকে এই টেক্সটটা নেওয়া হয়েছে। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো করি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, তোমাদেরকে বেছে যেটা ঠিক সেটা লিখতে হবে। প্রথম যে প্রশ্ন আছে, দ্য পাণ্ডবাস ওয়ার এ 100 ব্রাদার্স, 2 ব্রাদার্স, 5 ব্রাদার্স। আমরা জানি পাণ্ডবরা 5 ভাই ছিল, তাই জন্য 5 ব্রাদার্স উত্তর হবে। তারপর নেক্সট প্রশ্ন, দ্রোণাচার্য অ্যারেঞ্জ এ টেস্ট টু, কী হবে এখানে দেখো উত্তর হবে ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং দেম, তাদের মধ্যে সেরা তীরন্দাজকে সেটার জন্য সে একটি পরীক্ষা আয়োজন করেছিল। তারপরে বলেছে দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম, কার কাছ থেকে শিখেছিল? দ্রোণাচার্যের কাছ থেকে। বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো কি বলেছে, ম্যাচ দ্য কলম এ উইথ কলম বি। দেখো কলম এর সঙ্গে কলম বি ম্যাচ করতে বলেছে তোমাদেরকে। কলম এতে কি আছে? অর্জুন, যুধিষ্ঠির, দুর্যোধন অ্যান্ড ভীমা, নকুল অ্যান্ড সহদেব। আর এখানে আছে স্পিয়ার, সোর্ডস, বোজ অ্যান্ড অ্যারোজ, মেস। তাহলে অর্জুনের সঙ্গে কোনটা মিলছে? অর্জুনের সঙ্গে মিলছে বোজ অ্যান্ড অ্যারোজ। যুধিষ্ঠিরের সঙ্গে মিলছে স্পিয়ার। দুর্যোধন অ্যান্ড ভীমার সঙ্গে মিলছে মেস। নকুল অ্যান্ড সহদেবের সঙ্গে মিলছে সর্ড। তাহলে বোঝা গেল। এবার আমরা চলে আসছি পরের প্রশ্ন। দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু ওয়াজ পরশুরাম? উত্তর লিখবে পরশুরাম ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। পরশুরাম দ্রোণাচার্যের গুরু ছিলেন। 2 নম্বর, হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুন দ্য মোস্ট? দ্রোণাচার্য কেন অর্জুনকে বেশি পছন্দ করতেন? উত্তর লিখবে দ্রোণাচার্য লাইকড অর্জুন দ্য মোস্ট বিকজ অর্জুন প্র্যাকটিসড হিজ আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। অর্জুন খুব মনোযোগ সহকারে তার এই শিক্ষাটা শিখছিল। হোয়াই ডিড দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু দ্রোণাচার্য? কেন দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন তাদের গুরু দ্রোণাচার্যকে সমালোচনা করেছিল? উত্তর লিখবে দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু দ্রোণাচার্য ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন। যেহেতু অর্জুনেরকে ফেভার করছিল বেশি, তার জন্য দ্রোণাচার্যকে তারা সমালোচনা করেছিল। বোঝা গেল। এবার দেখো আমরা চলে আসছি 2 এর দাগে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। তোমাদেরকে এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং নিচের যে প্রশ্ন আছে তার উত্তরগুলো করতে হবে। এভরিথিং দ্যাট ইজ অ্যালাইভ নিডস এনার্জি। অর্থাৎ যা কিছু জীবিত তাদের কিন্তু শক্তি দরকার। অল অ্যানিমেলস গেট এনার্জি দে নিড ফ্রম ফুড। মানে সব প্রাণী যে শক্তিটা পায় তারা তাদের খাদ্যের মাধ্যমেই পায়। পিপল আর অ্যানিমেলস, অর্থাৎ মানুষও কিন্তু এক প্রকারের প্রাণী। থিঙ্ক অ্যাবাউট দ্য হিউম্যান বডি অ্যাজ অ্যান অ্যামাজিং মেশিন। যদি আমরা ভেবে নিই মনুষ্য যে শরীর সেটা একটা খুব ভালো একটা মেশিন। ইট ক্যান ডু অল কাইন্ডস অফ থিং ফর আস। এটা আমাদের জন্য সব কাজ করে। ফুড ইজ দ্য ফুয়েল দ্যাট হেল্পস কিপস দ্য অ্যামাজিং মেশিন রানিং। ফুড হচ্ছে অর্থাৎ খাবার হচ্ছে জ্বালানি, যেটা আমাদের এই যে সুন্দর যে মেশিনটা বা সুন্দর এই যন্ত্রটা যেটাকে আমরা বডি বলছি সেটাকে চালনা করছে। প্ল্যান্টস ইউজ সানলাইট টু মেক দেয়ার ওন ফুড। অর্থাৎ গাছেরা সূর্যের রশ্মিটাকে ব্যবহার করে তাদের নিজস্ব খাবার বানানোর জন্য। অ্যানিমালস আর নট এবল টু ডু দ্যাট। প্রাণীরা সেটা করতে পারে না। সাম অ্যানিমালস ইট প্ল্যান্টস। কিছু প্রাণী গাছপালা খায়। সাম অ্যানিমালস ইট আদার অ্যানিমালস অ্যাজ মিট। কিছু প্রাণী অন্যান্য প্রাণীকে খায় মাংস হিসাবে। সাম অ্যানিমালস লাইক পিপল ইট বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। কিছু প্রাণী যেমন মানুষ গাছপালা বা উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই খায়। সিন্স প্ল্যান্টস মেক দেয়ার ওন ফুড ইউজিং সানলাইট। যেহেতু গাছেরা তাদের নিজস্ব খাবার সূর্য রশ্মির সাহায্যে তৈরি করে। দ্য সানস এনার্জি ইজ ফাউন্ড ইন প্ল্যান্টস। সূর্যের যে তেজ বা সূর্যের যে শক্তিটা সেটা কিন্তু গাছের মধ্যে পাওয়া যায়।
এই গেল তোমার টেক্সট এবং এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে দেখে নিই। প্রথমে বলেছে রাইট টি ফর ট্রু, সত্য হলে টি লিখবো এবং মিথ্যা হলে ফলস লিখবো বা এফ লিখবো। পিপল অনলি ইট প্ল্যান্টস, মানুষ শুধু গাছ খায়, এটা একদম ফলস, তাই জন্য এখানে এফ লিখলাম। অ্যানিমেলস এবং প্ল্যান্টস দুটোকেই খায়। প্ল্যান্টস মেক্স দেয়ার ওন ফুড, এটা একদম সত্য, গাছেরা নিজের খাবার নিজেরা তৈরি করে। তারপরে প্রশ্ন দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি তোমাদেরকে উত্তর দিতে হবে। হোয়ার ডু অল অ্যানিমেলস গেট দেয়ার এনার্জি, প্রত্যেক প্রাণীরা তাদের এনার্জি বা শক্তি কোথা থেকে পায়? উত্তর লিখবে অল অ্যানিমালস গেট দেয়ার এনার্জি দে নিড ফ্রম ফুড, তারা তাদের প্রয়োজনীয় যে এনার্জি বা তাদের শক্তি তারা খাবার থেকে পায়। হোয়াট ডু প্ল্যান্টস ইউজ টু মেক দেয়ার ফুডস, গাছেরা তাদের খাবার তৈরির জন্য কি করে? উত্তর লিখবে প্ল্যান্টস ইউজ সানলাইট টু মেক দেয়ার ফুড, অর্থাৎ গাছেরা তাদের খাবার তৈরির জন্য সূর্যের আলোটাকে ব্যবহার করে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, এই যে টেক্সট আছে সেখান থেকে ইনফরমেশন নিয়ে তোমাদেরকে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে বলেছে। কি বলেছে? ইফ আওয়ার বডিজ আর অ্যামাজিং মেশিন, আমাদের শরীর যদি একটা খুব সুন্দর যন্ত্র হতো, দেন ফুড ইজ আওয়ার, ফুডটা আমাদের কি? ফুড হচ্ছে আমাদের জ্বালানি, তো ফুয়েল বা জ্বালানি এখানে হবে ফুয়েল। সাম অ্যানিমেলস লাইক পিপল ইট, কিছু প্রাণী যেমন মানুষ কি খায়? বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, উদ্ভিদ এবং প্রাণী দুটোকেই খায়। তারপর 3 নম্বর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেট, এটার যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম আছে সেটা দিয়ে লিখতে হবে। দেখো অরূপ ড্যাশ টু গো স্কুল রাইট নাও, উত্তর হবে অরূপ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। ইজ ওয়াকিং, দেখো ইজ এম আর, প্রেজেন্ট বলেছে, ইজ এম আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। আই ড্যাশ, এখানে হবে ওয়ার্ক ভার্ব দিয়েছে, অন এ স্পেশাল রিপোর্ট টুডে, তবে আই এম ওয়ার্কিং, দেখো ওয়ার্ক আছে, আই যেহেতু আছে জন্য এখানে এম হবে, আই এম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। 3 নম্বর, দে ড্যাশ ফুটবল নাও, দে আর প্লেয়িং ফুটবল নাও, বোঝা গেছে? তাহলে এখানে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। 3 দাগেরটা কমপ্লিট হলো। এবার 4 দাগেরটা চলে আসি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন দিয়ে এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেখো এই যে আছে এখানে আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন হবে 1863, স্বামী বিবেকানন্দ 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন ড্যাশ ক্যালকাটা ছিল, এখানে ইন ক্যালকাটা হবে, তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। হি বিলং টু এ রিচ ফ্যামিলি, তিনি একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, বিলং টু হবে। ইন দোজ ডেজ, এখানে ড্যাশ দোজ ডেজ আছে, এখানে হবে ইন দোজ ডেজ। আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল, এই সময়ে আমাদের দেশ ব্রিটিশদের শাসনে ছিল। বিবেকানন্দ ফেল্ট ফর দ্য মিজারি অফ দ্য ইন্ডিয়ান্স, এখানে অফ, এখানে মিজারির পরে কি হবে? অফ দ্য ইন্ডিয়ান্স। তারপরে দেখো চলে আসছি 5 নম্বরে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্ব গিভেন বিলো। এখানে যে অ্যাডভার্বগুলো আছে সেই অ্যাডভার্ব মানে অ্যাডভার্ব দিয়ে তোমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি, এটা একটা অ্যাডভার্ব। দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার বাট হি লিভড অনেস্টলি, মানুষটা খুব গরিব কিন্তু তিনি সততার সঙ্গে জীবনযাপন করেন। উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, মানে আমরা সবসময় অন্যকে সাহায্য করা দরকার, আমাদের উচিত। ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুজ হাউস, গতকাল রেনু হাউসের কাছাকাছি একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। আই ড্যাশ ওয়েন্ট টু জু, আই নেভার ওয়েন্ট টু এ জু, আমি কখনো চিড়িয়াখানা যাইনি। এবার বলেছে দেখো একটা পরের যে 6 নম্বর যে প্রশ্ন, ইউজ দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্স অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরেজিও। হেনরি লুইস ভিভিয়ান ডিরেজিও সম্বন্ধে তোমাদেরকে এখানে একটা লিখতে হবে তার সম্বন্ধে। তো এই হিন্টসগুলো তোমরা ইউজ করতে পারো। দেখো হিন্টসের মধ্যে কি আছে? নেম আছে, ডেট অফ বার্থ আছে, পেরেন্টস নেম আছে, প্লেস অফ বার্থ আছে, স্কুল আছে, সার্ভিস আছে, অ্যাচিভমেন্ট আছে, নোটেবল ওয়ার্ক আছে, ডেথ আছে। এইসব হিন্টসগুলো নিয়ে আমাদেরকে লিখতে হবে। কি লিখবো দেখে নিই। প্রথমে আমরা পয়েন্ট করবো হেনরি লুইস ভিভিয়ান ডিরেজিও দিয়ে লিখবো। হেনরি লুইস ভিভিয়ান ডিরেজিও ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট। হেনরি লুইস ভিভিয়ান ডিরেজিও একজন বিখ্যাত ইংরেজ কবি ছিলেন। দিস গ্রেট পোয়েট বর্ন অন 18th এপ্রিল ইন 1809, অর্থাৎ 1809 সালের 18 এপ্রিল এই বিখ্যাত কবি জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার্স নেম ওয়াজ ফ্রান্সিস ডিরেজিও অ্যান্ড মাদার্স নেম ওয়াজ সোফি জনসন। তার বাবার নাম ছিল ফ্রান্সিস ডিরেজিও এবং মার নাম ছিল সোফি জনসন।
হি ওয়াজ বর্ন অ্যাট এন্টালি ইন কলকাতা, তিনি কলকাতার এন্টালিতে জন্মগ্রহণ করেছিলেন। হি স্টাডিড অ্যাট ধুরামতলা একাডেমি অফ ডেভিড ড্রুমন্ড। হি জয়েন্ট, এখানে একটা ফুল স্টপ হবে, হি জয়েন্ট হিন্দু কলেজ অ্যাজ এ টিচার অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ তিনি হিন্দু কলেজে ইংলিশ লিটারেচারের একজন টিচার হিসেবে জয়েন করেছিলেন। হি অলসো টট হিস্ট্রি দেয়ার, তিনি সেখানে ইতিহাসও পড়াতেন। হি ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়া গ্যাজেট, এডিটর অফ, আচ্ছা এখানে কমা আছে, তিনি অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন ইন্ডিয়া গ্যাজেটের, এডিটর অফ ক্যালকাটা গ্যাজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল, এসেট্রা। Some of his notable poems are To My Indian, My Native Land, The Harp of India, The Fakir of Janghera, etc. This great poet passed away on 26 December 1831. এই বিখ্যাত কবি 1831 সালের 26 ডিসেম্বর মারা গিয়েছিলেন। তো এই ছিল তোমাদের ইংরেজি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই প্রশ্ন এবং উত্তরগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের আর একটা সাবজেক্ট বাকি থেকে গেল, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা, সেটা খুব তাড়াতাড়ি এই চ্যানেল নিয়ে আসা হবে এবং সবশেষে একটি অল সাবজেক্টের ভিডিও আনা হবে, যেটা থেকে একটা ভিডিওর মধ্যে তোমরা সব সাবজেক্ট তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তোমরা সকলে ভালো থাকে, তোমরা সকলে সুস্থ থাকবে।